অনেকক্ষণ ধরে একটা লো পাওয়ারের মাইক্রোস্কোপের ওপর হেঁট হয়েছিল শার্লক হোমস। এবার সিধে হয়ে বিজয় গৌরবে তাকালো আমার দিকে, বলল, ওয়াটসন, জিনিসটা আঠা কোনো সন্দেহই নেই। ফিল্ডে ছড়ানো বস্তুগুলো দেখলেই বুঝবে। আইপিসে চোখ রাখো। আইপিসে চোখ রেখে ফোকাস ঠিক করলাম। রোয়াগুলো টুইট কোটের। ধূসর জিনিসটা ধুলো, বাঁদিকের জিনিসটা কোষ থেকে উঠে আসা খোসা, আর মাঝখানের ওই বাদামি বড়িগুলো আঠা। হেসে বললাম, মানলাম, কিন্তু তাতে হলোটা কি? সেন্ট প্যানক্রাস কেসে মৃত পুলিশের পাশে একটা টুপি পাওয়া গিয়েছিল, মনে আছে? যাকে গ্রেপ্তার করা হয়েছে সে বলছে টুপি তার নয়, কিন্তু ছবি বাঁধানো তার পেশা। আঠা নিয়েই তার কারবার। কেসটা তোমার? নো মাই ফ্রেন্ড, স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা মেডিভিলের অনুরোধে একটু নাক গলিয়েছি। কোটের হাতা সেলাইয়ের মধ্যে দস্তা আর তামার গুঁড়ো পেয়ে হাতে নাতে সেবার এক জালিয়াতের টাকা জাল করার কীর্তি ফাঁস করে দেওয়ার পর থেকেই ওদের টনক নড়েছে। মাইক্রোস্কোপের গুরুত্ব বুঝতে পেরেছে। নতুন এক মক্কেলের আসবার সময় হয়ে গেছে। ভালো কথা। ঘোড়দৌড় সম্বন্ধে কোনো খবর টবর রাখো? আলবাত রাখি। পেনশনের অর্ধেক তো ঘোড়ার পিছনেই ওড়াই। বাহ, তাহলে তোমাকেই জিজ্ঞেস করা যাক। স্যার রবার্ট নরবার্টন লোকটা কে? কি জানো তার সম্পর্কে? শাসকম ওল্ড প্লেসে থাকেন। গরমের সময় কিছুদিন ছিলাম ওখানে। নরবার্টন একবার এমন একটা কাণ্ড বাঁধিয়ে বসেছিলেন, যা তোমার আওতায় আসে। কিভাবে? নিউ মার্কের হিথের নামকরা কার্জন স্ট্রিট মহাজন স্যাম ড্রায়ারকে ঘোড়ার চাবুক দিয়ে মারতে মারতে প্রায় মেরে এনেছিলেন। ইন্টারেস্টিং। হামেশাই কি এমনি করেন? সবাই জানে স্যার নরবার্টন বড় বিপজ্জনক লোক। সারা ইংল্যান্ড ঘুরে এলে অমন ডেয়ার ডেভিল ঘরসোয়ার আর দুটি পাবে কিনা সন্দেহ। বছর কয়েক আগে গ্র্যান্ড ন্যাশনালে সেকেন্ড হয়েছিল। ভালো স্পোর্টসম্যান হতে পারতেন। বক্সিং, ঘোড়দৌড়, খেলাধুলা আর সুন্দরী মেয়ে নিয়ে জীবন কাটিয়ে দিতে পারতেন। ওর আমলে সবাই যা করেছে আর কি। কিন্তু সে সুযোগ আর ফিরে আসবে না। চমৎকার। নখদর্পণ বর্ণনা দিলে দেখছি। চোখের সামনে যেন দেখতে পাচ্ছি স্যার নরবার্টনকে। আচ্ছা, সস্কম ওল্ড প্লেস সম্বন্ধে আমাকে কিছু আইডিয়া দিতে পারো? জায়গাটা শাসকম পার্কের ঠিক মাঝখানে। ঘোড়া চড়ানোর, পাল ধরানোর আর ট্রেনিং দেওয়ার বিখ্যাত ঘাঁটিটা যেখানে, ঠিক সেইখানে। হেড ট্রেনার হলো জন মেসন। চমকে উঠলে দেখছি। ওয়াটসন, এই জ্ঞানটুকু অর্জন করলাম এই মাত্র, এই চিঠিখানা থেকে। লিখেছেন স্বয়ং জন মেসন। তার আগে সস্কম সম্পর্কে আরও খবর শোনা যাক। ভালো খোরাক মিলবে মনে হচ্ছে। শাসকম স্প্যানিয়েলের নাম নিশ্চয়ই শুনেছ। সারা জাগানো কুকুর। ইংল্যান্ডে অমন স্প্যানিয়েল আর কোথাও হয় না। শাসকম ওল্ড প্লেসের লেডির ভারী জ্যাক তাই নিয়ে। স্যার রবার্ট নরবার্টনের স্ত্রী? স্যার রবার্ট বিয়েই করেননি। বউ পুষতে পারবেন না জেনেই বোধহয় করেননি। থাকেন বিধবা বোন লেডি বিয়েট্রিস ফাল্ডারের সঙ্গে। স্যার রবার্টের সঙ্গে থাকেন লেডি বিয়েট্রিস, এই বলতে চাও তো? আরে না না, জায়গাটা লেডি বিয়েট্রিসের স্বর্গত স্বামী স্যার জেমসের। নরবাটনের কোনো দাবিই নেই। যতদিন বাঁচবেন ততদিন ভোগ করতে পারবেন লেডি। তারপর পাবে দেওর। বছর বছর ভাড়ার টাকাও ভোগ করেন লেডি। আচ্ছা আচ্ছা। গুণধর ভ্রাতা রবার্ট নিশ্চয়ই সেই টাকা ওড়ান। প্রায় তাই। লোক বড় খারাপ। বোনকে জ্বালিয়ে মারছেন সন্দেহ নেই। তবে ভাইকে ভালোবাসেন এমন কথাও শুনেছি। কিন্তু শ্বাসকমে এমনই কি কাণ্ড ঘটল যে এত কথা জিজ্ঞেস করছো? আরে সেইটে জানবার জন্যই তো পথ চেয়ে বসে আছি। ভদ্রলোক এসে গেলেন বলে মনে হচ্ছে। দরজা খুলে গেল। ছোকরা চাকর যাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেল, তার চোখ মুখের কাঠিন্য, দৃঢ়তা আর শুষ্কতা দেখলেই বোঝা যায় ঠেটিয়া লোক আর তেরিয়া ঘোড়া দমন করে রীতিমতো পোক্ত পুরুষ। জন ম্যানসনের এই সুনাম আছে বই কি।
সংযতভাবে মাথা হেলিয়ে অভিবাদন জানিয়ে বসলেন হোমসের দেখিয়ে দেওয়া চেয়ারে। চিঠি পেয়েছেন মিস্টার হোমস? পেয়েছি, কিন্তু বুঝিনি। ব্যাপারটা এতই ঘরোয়া যে চিঠিতে জানাতে পারিনি। জটিলও বটে। সামনাসামনি বলতে চাই। বলুন। প্রথমেই বলতে চাই আমার অন্নদাতা স্যার রবার্ট পাগল হয়ে গেছেন। ভুরু তুলে হোমস বললে, এটা বেকার স্ট্রিট, হার্লে স্ট্রিট নয়। কিন্তু কথাটা কেন বললেন? একটা দুটো অদ্ভুত কাণ্ড করলে উড়িয়ে দেওয়া যায়, পরপর অদ্ভুত ব্যাপার করে গেলে খটকা লাগে। আমার বিশ্বাস ভদ্রলোকের মাথা বিগড়েছে ডার্বি আর সসকম প্রিন্সকে নিয়ে। আনারই বাচ্চা ঘোড়া কি সসকম প্রিন্স? কিন্তু ইংল্যান্ডে অমন ঘোড়া আর নেই মিস্টার হোমস। তা আর কেউ না জানুক, আমি জানি। কথাটা আশা করি এ ঘরের বাইরে যাবে না। এ ডার্বি জিততেই হবে স্যার রবার্টকে। দেনায় ডুবে আছেন, এই তার শেষ সুযোগ। যেখান থেকে যা পেয়েছেন ধার দেনা করে সর্বস্ব বাজি ধরেছেন। যখন ধরেছিলেন তখন রেট ছিল প্রায় 100, এখন তা 40 এসে ঠেকেছে। কিন্তু ঘোড়া যদি অতই ভালো হবে, তাহলে তার দর পড়বে কেন? পাবলিক জানে না সসকম প্রিন্স কত উঁচু জাতের ঘোড়া। স্যার রবার্ট চালাকি করে দালালদের ধোঁকা দিয়ে রেখেছেন। প্রিন্সের মতোই দেখতে একটা ঘোড়াকে তিনি লাফঝাঁপ করাতে মাঠে পাঠান, তফাতটা কেউ ধরতে পারে না। কিন্তু আমি জানি 1 ফারল্যাং 10 দৌড়লেই 2 ঘোড়ার মাপে তফাত থেকে যায় দুজনের মধ্যে। ঘোড়া আর বাড়ি ছাড়া স্যার রবার্টের মাথায় এখন আর কিছু নেই। জীবনটাই ঝুলছে ডার্বির উপর। ততদিন কোনো মতে ঠেকিয়ে রেখেছেন সুৎকরি হুদিদের। প্রিন্স হারলে স্যার রবার্টকে ছিঁড়ে খাবে এরা। চোখের দেখা দেখলেই বুঝবেন। রাতে ঘুমন বলে মনে হয় না, সারা রাত আস্তা বলে কাটান। চোখ দুটোই দাঁড়িয়েছে পাগলের চোখের মতো। নার্ভ আর সইতে পারছে না। এছাড়াও আছে লেডি বেট্রিসের সঙ্গে তার অদ্ভুত ব্যবহার। কীরকম? ভাই বোনে দারুণ বন্ধুত্ব, রুচিতেও দারুণ মিল। দুজনেই ঘোড়ার ভক্ত। প্রতিদিন ঘড়ি ধরে ঘোড়া দেখতে লেডি যান গাড়ি চেপে, যান স্যার রবার্টও। প্রিন্সকে দারুণ ভালোবাসেন লেডি নিজেও। এত ভালোবাসেন যে নুড়ির ওপর গাড়ির চাকার কর্মর আওয়াজ শুনলেই কান খাড়া করে শোনে প্রিন্স দৌড়ে বেরিয়ে যায় লেডির হাত থেকে চিনির ডেলা খেতে। কিন্তু সব এখন শেষ। কেন? ঘোড়া নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই লেডির। 1 সপ্তাহ ধরে আস্তাবলের পাশ দিয়ে গাড়ি হাঁকিয়ে বেরিয়ে যাচ্ছেন, গুড মর্নিং বলতেও নড়াচ্ছেন না। ঝগড়া হয়েছে এই বলতে চান তো? সাংঘাতিক ঝগড়া। নইলে যে স্প্যানিয়েলকে নিজের ছেলের মতো ভালোবাসতেন লেডি, সে বেচারাকে দূর দূর করে তাড়িয়ে দেন স্যার রবার্ট। দিন কয়েক হলো কুকুরটা দান করেছেন বুড়ো বানেজ, থাকে 3 মাইল দূরে, ক্রেন্টানের গ্রিন ড্রাগনে। অদ্ভুত ব্যাপার তো। লেডির শরীর খারাপ, হার্ট দুর্বল, সারা শরীর জলে ভরে উঠেছে ড্রপসি হওয়ায়। দুর্দান্ত ভাইয়ের সঙ্গে পারবেন কেন? আগে কিন্তু এই বোনের সঙ্গেই রোজ সন্ধ্যায় 2 ঘন্টা ঘরে বসে আড্ডা মেরে আসতেন। কিন্তু এখন সব শেষ, বোনের ছায়াও মারান না। লেডির মন ভেঙে গেছে। মদ ধরেছেন, মদে ডুবে রয়েছেন। ঝগড়া হওয়ার আগে মদ খেতেন? 1 আধ গেলাস খেতেন, এখন খান এক এক সন্ধ্যায় পুরো বোতল। বাটলার স্টিফেন্স তো তাই বলল। আরও আছে, পুরনো গির্জের তলায় পাতাল সমাধি ঘরে কি করতে যান স্যার রবার্ট? রোজ একটা লোক এসে দেখা করে। কে সে? দুহাত ঘষে হোমস বললে, চালিয়ে যান মিস্টার মেসন, ক্রমশই জমিয়ে তুলেছেন। লোকটাকে বাটলারই দেখেছে। রাত তখন 12টা, দারুণ বৃষ্টি হচ্ছিল। শুনে পরের রাতে আমি নিজে গেলাম দেখতে। সত্যিই দেখতে পেলাম না স্যার রবার্টকে বেরিয়ে পড়েছেন অত রাতেও। খুঁজে বেরোলাম আমি আর স্টিফেন্স। ধরা পড়লে মেরে খুন করে ফেলতেন স্যার রবার্ট। তাই কাছাকাছি যেতে ভরসা পেলাম না। দূর থেকে দেখলাম পুরা পাতাল ঘরেই ঢুকলেন। সেই লোকটাকেও দেখলাম দাঁড়িয়ে আছে ওর পচ্ছে। 1 সেকেন্ড, এই পোড়া পাতাল ঘরটা কি? পার্কে একটা পুরনো ভাঙা গির্জে আছে। কত পুরনো তা কেউ জানে না। মাটির তলায় আছে একটা সমাধি ঘর। জায়গাটা খারাপ, দুর্নাম আছে। লাখ টাকা দিলেও রাত্রে সেখানে কেউ যেতে চায় না। ঠান্ডা, স্যাঁতস্যাঁতে অন্ধকার। কিন্তু স্যার রবার্টের ভয়ডর নেই। অত রাতে কি করতে যান পাতাল গোরস্থানে? সঙ্গে যে থাকে সে আস্তাবলের কেউ নয় তো? অথবা বাড়ির কোনো লোক? সেরকম কেউ না। জানছেন কি করে? লোকটাকে দেখেছি। দ্বিতীয় রাত্রে পেছন পেছন গিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে বসেছিলাম আমি আর স্টিফেন্স। চাঁদের আলোয় পাশ দিয়ে চলে গেলেন স্যার রবার্ট। স্পষ্ট শুনলাম পেছন পেছন আরেকজন আসছে। তাকে অত ভয় কিসের? স্যার রবার্ট চলে যেতেই ঝোপ থেকে বেরিয়ে এলাম। যেন হাওয়া খাচ্ছি, এমনিভাবে পেছনে গিয়ে বললাম, আরে তুমি আবার কে?
আমরা যে এসেছি লোকটা তার টের পায়নি, তাই ঘাড় ফিরিয়ে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল। বিকট চেঁচিয়ে পাই পাই করে পালিয়ে গেল চোখের পলকে। কি দূর! কোত্থেকে এসেছি, কে সে, কিছুই জানা গেল না। চাঁদের আলোয় মুখটা স্পষ্ট দেখেছিলেন? হলদেটে মুখ, লেডি কুত্তার মতো নোংরা। স্যার রবার্টের সঙ্গে এমন লোকের সম্পর্কটা কি বলতে পারেন? লেডি বিয়েট্রিসকে সঙ্গ দেন কে? রে ইভান্স। বছর পাঁচেক হলো কাজ করছেন মেয়েটা। লেডি বলতে অজ্ঞান নিশ্চয়ই। অজ্ঞান যে কার জন্যে সে বিষয়ে সন্দেহ আছে। বুঝেছি। পরিস্থিতি বিলক্ষণ ঘোরালো দেখছি। ডক্টর ওয়াটসন একটু আগে স্যার রবার্টের যে বর্ণনা আমাকে শোনালেন, তা থেকে এটুকু বোঝা গেছে যে ভদ্রলোকের খপ্পর থেকে কোনো মেয়েই রেহাই পায় না। ভাই বোনে ঝগড়ার সূত্রপাত এই নিয়ে নয় তো? কিন্তু সে কেলেঙ্কারি তো আজকের নয়। লেডি বিয়েট্রিস হয়তো সম্প্রতি জেনেছেন। ধরে নেওয়া যাক হঠাৎ ব্যাপারটা চোখে পড়েছে, মেয়েটিকে তাই ভাগাতে চান। এদিকে ভাই রাজি নয়। দুর্বল হৃৎপিণ্ড আর অশক্ত শরীর নিয়ে লেডি জোরও করতে পারছেন না। মেয়েটা চোখের বালি হওয়া সত্ত্বেও কাজ ছাড়া হচ্ছে না, তাই কথা বন্ধ করে লেডি চুপচাপ মদ ধরলেন। রাগের চোটে বোনের স্প্যানিয়েলকে বাড়ি থেকে সরিয়ে দিলেন স্যার রবার্ট। কি সব মিলে যাচ্ছে না? যতক্ষণ মেলা ততক্ষণ মিলছে। এক্স্যাক্টলি মিস্টার মেসন, যতটুকু মেলার ততটুকু মিলছে। কিন্তু রাত দুপুরে পাতাল গোরস্থানে স্যার রবার্টের হানা দেওয়ার সঙ্গে এই ব্যাপারের সম্পর্কটা কি? এটাকে তো খাপ খাওয়ানো যাচ্ছে না। এমনি আরও অনেক অদ্ভুত ব্যাপার ঘটছে যা খাপ খাওয়ানো যাচ্ছে না। যেমন রাত দুপুরে মাটি খুঁড়ে মরা বার করেন কেন স্যার রবার্ট? আচমকা সিধে হয়ে বসল হোমস। আপনাকে চিঠি লিখবার পর ব্যাপারটা জানলাম গতকাল। লন্ডনে এসেছিলেন স্যার রবার্ট। সেই ফাঁকে পাতালগুরুস্থানে গেছিলাম আমি আর স্টিফেন্স। এক কোণে নরদেহের মতো একটা বস্তু দেখলাম। পুলিশকে খবর দিয়েছেন? আগে পুলিশের মাথা তাতে ঘামবে বলে মনে হয় না। নরদেহ বলতে একটা মমিদেহের শুধু একটা মাথা আর খান কয়েক হাড়, হয়তো 1000 বছর আগেকার। কিন্তু আগে এই জিনিস ওখানে ছিল না। স্টিফেন্সও বলল তাই। কোনটা ফাঁকা ছিল চিরকাল। এখন এই হাড়গোড় সেখানে জড়ো করে কাঠ চাপা দিয়ে রাখা হয়েছে। দেখে কি করলেন? যেখানকার জিনিস সেখানেই রেখে দিলাম। বুদ্ধিমানের কাজ করেছেন। স্যার রবার্ট গতকাল লন্ডনে এসেছিলেন বললেন, আজ ফিরেছেন? আশা করছি। ওকে। বোনের কুকুর বিদায় করেছেন কবে? আজ থেকে ঠিক 7 দিন আগে। ভীষণ চেঁচাচ্ছিল বেচারা। সকাল থেকেই মেজাজ তিরিক্ষে হয়েছিল স্যার রবার্টের। এমনভাবে বেচারাকে টেনে আনলেন, ভাবলাম বুঝি এবার মেরেই ফেলবেন। জকি স্যান্ডিম্যানকে ডেকে বললেন গ্রিন ড্রাগনে বার্নেজের কাছে রেখে আসতে। অমন কুকুরের মুখ আর দেখতে চান না। পাইপ ধরিয়ে ভাবতে বসল হোমস। তারপর বললে, আমাকে দিয়ে কি করাতে চান এখনও কিন্তু সেটা স্পষ্ট হয়নি মিস্টার মেসন। এই জিনিসটা দেখলেই সেটা স্পষ্ট হয়ে যাবে। সাগ্রহে দেখল হোমস। কোথায় পেলেন? লেডি বিয়েট্রিসের ঘরের মাটির তলায় পাতাল ঘরে ঘর গরম করার ফার্নেস আছে। এতদিন পড়েই ছিল, জ্বালানো হয়নি। হঠাৎ স্যার রবার্ট বললেন শীতে হাত পা কালিয়ে যাচ্ছে, ফার্নেস জ্বালানো হোক। আজ সকালে ছাই ঘাটতে গিয়ে এই হাটটা ওর চোখে পড়ে। খটকা লাগায় নিয়ে আসে আমার কাছে। খটকা আমারও লাগছে। ওয়াটসন, তোমার কি মনে হয়? পুড়ে প্রায় কাঠকয়লার মতো হয়ে গেলেও হাড়ের গড়ন দেখে ভুল হওয়ার কথা নয়। বললাম, মানুষের উরুর হাড়। ঠিক বলেছ। ছোড়াটা ফার্নেসে আগুন দেয় কখন? সকালে। রাত্রে যে কেউ সেখানে যেতে পারে? পারে। বাইরে থেকে এসে যেতে পারে? একটাই দরজা আছে বাইরের দিকে, আর একটা দরজা দিয়ে সিঁড়ি বেয়ে লেডি বিয়েট্রিসের ঘর যেখানে, সেই প্যাসেজে যাওয়া যায়। ব্যাপারটা গভীর জলেন মিস্টার মেসন, আর খুবই নোংরা। স্যার রবার্ট কাল রাতে বাড়ি ছিলেন না, তাই তো? না। তাহলে হাড় তিনি পোড়াননি। খাঁটি কথা। সরাইখানাটার নাম কি বললেন যেন? গ্রিন ড্রাগন। মিস্টার মেসন, বার্কশায়ারে মাছ ধরা যায়? যায়। ট্রাউট আর পাইক। নদীতে ট্রাউট, হললেকে পাইক। স্প্লেন্ডেড। ওয়াটসন আর আমি দুজনেই নাম করা জেলে, তাই না ওয়াটসন? গ্রিন ড্রাগনে এরপর আমাদের দেখতে পাবেন। আজ রাতেই পৌঁছচ্ছি। নিজে আসবেন না, চিঠি লিখবেন। দরকার পড়লে গিয়ে দেখা করব।
কেসটা সম্বন্ধে আরেকটু নাড়াচাড়া করা দরকার, তারপর আমি আমার মতামত জানাবো। মে মাসের ঝকঝকে সন্ধ্যায় ফার্স্ট ক্লাস কামরায় চেপে রওনা হলাম শাসকম স্টেশন অভিমুখে। মাথার ওপর মাল রাখার তাকে থরে থরে সাজানো রইল ছিপ, রিল আর বাস্কেট। সরাইখানায় পৌঁছনোর পর জোশিয়া বানেজ উল্লসিত হলো আমাদের মাছ ধরার প্ল্যান শুনে। হোমস বললে, হল লেকে পাইক ধরলে কেমন হয়? অন্ধকার হলো বার্নিজের মুখ। সুবিধা হবে না, ধরা পড়ে যাবেন মাছ ধরার আগেই। তার মানে? স্যার রবার্ট দালালদের একদম বরদাস্ত করেন না। ওর ট্রেনিং কোয়ার্টারের ধারে কাছে আপনাদের ঘুরঘুর করতে দেখলেই খেপে যাবেন। ডার্বি রেসে ঘোড়া নামিয়েছেন, তাই না? আগে ঘোড়াটা আনারই বাচ্চা, কিন্তু বাজি ধরেছেন সর্বস্ব। বলতে বলতে চিন্তা ঘনিয়ে এলো বুড়োর চোখে। আপনারাও রেসের মাঠে যাতায়াত করেন নাকি? একেবারেই না, এসেছি বার্কশায়ারের হাওয়া খেতে। সেদিক দিয়ে ঠিক জায়গাতেই এসেছেন। তবে স্যার রবার্ট সম্বন্ধে যা বললাম, এই খেয়াল রাখবেন। ভদ্রলোক আগে হাত চালান, পরে কথা বলেন। পার্কের ধারে কাছেও যাবেন না। তার বলতে, হলে একটা স্প্যানিয়েলকে কেউ কেউ করতে দেখে এলাম। চমৎকার কুকুর কিন্তু। তা তো হবেই, খাঁটি শ্বাসকম জাতের যে। ইংল্যান্ডে আর কোথাও এমন স্প্যানিয়েল পাবেন? কুকুর পুষতে বড় ভালোবাসি আমি। আচ্ছা, কিরকম দাম পড়বে এই কুকুরের? এ কুকুর কেনার টাকা আমার নেই। স্যার রবার্ট দিয়েছেন বলেই রেখেছি। চেন খুলে দিলে এখনই হলে দৌড় দেবে। বার্নেজ চোখের আড়াল হতেই হোমস বললে, ওয়াটসন, অনেক খবর পাওয়া গেল, আরও আসবে দু একদিনের মধ্যে। স্যার রবার্ট শুনলাম এখনও লন্ডনেই আছেন। আজ রাতেই পাতাল গোরস্থানে হানা দেব ভাবছি। কয়েকটা ব্যাপার একটু খতিয়ে নিতে চাই। কিছু আঁচ করছো কি? শুধু একটা ব্যাপার। দিন সাতেক আগে এমন কিছু ঘটেছে যা বেশ নাড়া দিয়েছে সসকম ফ্যামিলিকে। পরিণামে অনেকগুলো অদ্ভুত ব্যাপার ঘটছে। যেমন রুগ্ন বোনের সঙ্গে দেখা করছেন না ভাই, বোনের প্রাণপ্রিয় কুকুরকে বিদেয় করেছেন বাড়ি থেকে। ওয়াটসন, খটকা লাগছে না? কিছু বুঝতে পারছো না? কিছু না ভাই, রেগে কাই, এইটাই কেবল বোঝা যাচ্ছে। রেগে কাই হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে। ঝগড়া আদৌ হয়েছে কিনা জানা নেই। যদিও বা হয়ে থাকে, তারপর থেকে কি ঘটেছে এবার সেটা পর্যালোচনা করা যাক। রোজকার অভ্যেস পাল্টেছেন লেডি। ঘর থেকে বেরোন না। ঝিকে নিয়ে গাড়ি করে বেরোনোর সময় ছাড়া তাকে আর দেখা যায় না। আস্থা বলে গিয়ে প্রাণাধিক ঘোড়াকেও আর গুড মর্নিং বলেন না, এবং শোনা যাচ্ছে ইদানিং মদ ধরেছেন। এই হলো পুরো কেস, তাই না? এই পাতাল গোরস্থানের ব্যাপারটা বাদ গেল। হা ওয়াটসন, সেটা আরেক ব্যাপার। দু লাইনের চিন্তাধারাকে এক লাইনে মেশাতে যেও না, জট পাকিয়ে যাবে। 1 নম্বর লাইনে রয়েছে লেডি বিয়েট্রিসের প্যাচালো কাণ্ড কারখানা। কিচ্ছু বুঝছি না ভায়া। 2 নম্বর লাইন হলো স্যার রবার্টকে নিয়ে। ডার্বি রেস জেতবার জন্য পাগল হয়েছেন, ইহুদি সুদখোরদের খপ্পরে পড়েছেন। যে কোনো মুহূর্তে আস্থা বলে দখল তারা নিতে পারে। ভদ্রলোক বেপরোয়া, দুঃসাহসী। যা কিছু আয় বোনের কাছ থেকে, বোনের ঝিকে দিয়ে নিজের কাজ হাসিল করান। কিন্তু পাতাল গোরস্থান? ধরা যাক স্যার রবার্ট বোনকে খুন করে পুড়িয়ে ফেলেছেন। মাই ডিয়ার হোমস, এ প্রশ্নই ওঠে না। মাই ডিয়ার ওয়াটসন, স্যার রবার্ট খানদানি মানুষ, কিন্তু জানো তো, ঈগলদের মাঝেই কখনো সখনো পচা মাংস খেকো কাক দেখা যায়। কাজেই আপাতত এই লাইনেই ভাবা যাক। সসকম প্রিন্স রেসে না জিতলে বড়লোক হতে পারছেন না, এবং বড়লোক হতে না পারলে দেশ ছেড়ে লম্বা দিতে পারছেন না স্যার রবার্ট। ততদিন ঘাঁটি আগলে বসে থাকতে হবে। থাকতে গেলে বোনের লাশ পাচার করতে হবে, এবং বোনের জায়গায় নকল কাউকে দিয়ে সবাইকে ধোঁকা দিয়ে যেতে হবে। ঝিকে কবজায় রেখেছেন, কাজেই তা অসম্ভব নয়। পাতাল গোরস্থানে কেউ যায় না, কাজেই বোনের লাশ পাচার করা হলো সেখানে। পরে পাতাল ফার্নেসে তা পুড়িয়েও ফেলা হলো। পড়ে রইল একটাই প্রমাণ, যা আমরা দুজনেই দেখেছি।
বলো কিরকম বুঝলে? প্রথমেই যে অসম্ভব ভয়ঙ্কর সম্ভাবনাটা ধরে নিয়েছ, সেটা যদি সম্ভব হয় তবেই বাকি সবই সম্ভব। হুম হুম, কাল একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করলেই এ ব্যাপারে একটু আলোকপাত ঘটবে। ইতিমধ্যে চলো বুড়ো বার্নেজের সঙ্গে একটু অন্তরঙ্গ হওয়া যাক, তারই এক গ্লাস মদ খেয়ে আর মাছ নিয়ে গল্প করে। সকালবেলা হোমস বললে, দেখেছো ওয়াটসন, মাছের চারাই তো আনা হয়নি। 11টা নাগাদ কালো স্প্যানিয়েলকে নিয়ে হাওয়া খেতে বেরোলাম দুই বন্ধু। পার্ক গেটের সামনে এসে দেখলাম ফটকের মাথায় কুলচিহ্ন গ্রিফিনের মূর্তি। মাথা আর পাখা ঈগল পাখির দেহটা সিংহের। হোমস বললে, মিস্টার বার্নেজ বলছিলেন বেলা 12টা নাগাদ বুড়ি লেডি গাড়ি নিয়ে হাওয়া খেতে বেরোন। গেটের কাছে গাড়ি আসতে চলে, গেট পেরিয়ে গেলে ফের জোরে চলে। ওয়াটসন, যা বলছি ঠান্ডা মাথায় শোনো। গেট পেরোনোর আগেই কোচওয়ানকে যা হোক কিছু একটা প্রশ্ন করে গাড়ি দাঁড় করাবে। আমার জন্য ভেবো না, ঝোপের আড়ালে বসে দেখি কি করা যায়। বেশিক্ষণ দাঁড়াতে হলো না। মিনিট 15-র মধ্যেই দেখলাম দু ঘোড়ায় টানা একটা বড় খোলা হলদে গাড়ি এগিয়ে আসছে। কুকুর নিয়ে ঝোপের মধ্যে গুড়ি মেরে বসল হোমস। আমি অন্যদিকে তাকিয়ে বেতের ছড়ি হাতে রাস্তায় দাঁড়িয়ে রইলাম। দৌড়ে এসে একজন খুলে দিল ফটক। গাড়ি তখন হেঁটে চলার গতিতে গড়াচ্ছে। ভেতরে কারা বসে আছে স্পষ্ট দেখা যাচ্ছে। বাঁদিকে বসে চড়া রঙে রঙিন এক তরুণী, পট রঙিন চুল, চোখে নির্লজ্জ দৃষ্টি। ডাইনে এক প্রৌঢ়া, শাল দিয়ে ঢাকা মুখ আর কাঁধ, গোলা পিঠ। নিঃসন্দেহে রুনা এবং চলৎশক্তিহীন। গাড়ি আবার জোরে চলতে শুরু করেছে। দেখে হাত তুলে পথ আটকালাম। জিজ্ঞেস করলাম, সাসকম ওল্ড প্লেসে স্যার রবার্ট আছেন কিনা? ঠিক সেই সময়ে বেরিয়ে এলো হোমস। চেন খুলে রাস্তায় নামিয়ে দিল কালো স্প্যানিয়েলকে। উল্লাসে ঘেউ ঘেউ করে চেঁচাতে চেঁচাতে তীর বেগে ছুটে গিয়ে কুকুর লাফিয়ে উঠল পাদানিতে। পর মুহূর্তেই উল্লাসধ্বনি গেল মিলিয়ে। জাগ্রত হলো ক্রুদ্ধ হুঙ্কার এবং ঘাঁক করে কামড়ে ধরল কালো স্কার্ট। কর্কশ কণ্ঠে কে যেন চেঁচিয়ে উঠল বিষম আতঙ্কে, চালাও জোরসে। চাবুক হাঁকড়ালো কোচোয়ান। ছিটকে বেরিয়ে গেল গাড়ি। রাস্তার মাঝে হাঁ করে দাঁড়িয়ে রইলাম আমি। স্প্যানিয়েল তখন ফুঁসছে, উত্তেজনায় ভীষণ মূর্তি ধারণ করেছে। আরে এই ঝটপট যে গলায় চেন শান্ত পরিয়ে হও, দিল শান্ত হও। হোমস। বলল, আস্তে আস্তে, হ্যাঁ। ওয়াটসন, আমার মিশন সাকসেসফুল। কুকুর কখনো ভুল করে না। ভেবেছিল লেডি বিয়েট্রেস, তাই দৌড়ে গিয়েছিল। গিয়ে দেখলো ভুল হয়েছে। অন্য কেউ রয়েছে যাকে সে চেনে না, তাই অত রাগ। কিন্তু চিৎকারটা ব্যাটা ছেলের। তা তো হবেই। হাতে আরেকটা তাস বাড়লো ওয়াটসন। এবার একটু সাবধানে খেলতে হবে। সারাদিনে বন্ধুবরের নতুন কোনো প্ল্যান না থাকায় নদীতে গিয়ে মাছ ধরলাম। রাত্রে খেতে বসে টাটকা পাইকের ঝোল পেলাম সেই কারণেই। খাওয়া শেষ হলো। হোমসের উদ্যমও যেন ফিরে এলো। ফের নামলাম রাস্তায়। এলাম পার্ক গেটের সামনে। জন ম্যাসনের দীর্ঘ কৃষ্ণমূর্তিকে দেখা গেল ফটকের পাশেই, আমাদের পথ চেয়ে দাঁড়িয়ে। গুড ইভিনিং জেন্টলম্যান, আপনার চিঠি পেয়েছি মিস্টার হোমস। স্যার রবার্ট এখনও ফেরেননি, তবে আজ রাতেই ফিরবেন আশা করছি। গুড ইভিনিং মিস্টার মেসন। আচ্ছা, পাতাল গোরস্থানটা এখান থেকে কত দূরে? প্রায় 6 মাইল। হুম, তাহলে ওকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু আমি যে না ঘামিয়ে পারছি না। বাড়ি ফিরেই তো উনি শেষকম প্রিন্সের খবর জানতে চাইবেন। ওকে, তাহলে এক কাজ করুন, আপনার থাকার দরকার নেই। পাতাল কবরখানাটা আমাদের দেখিয়ে দিয়ে আপনি চলে যান। আকাশে চাঁদ নেই। নিরন্ধ্র অন্ধকারেও ঘেঁষো জমির ওপর দিয়ে জন ম্যাসন আমাদের নিয়ে গেলেন একটা জমাট অন্ধকারের সামনে। প্রাচীন গির্জের ভগ্নস্তূপ। এককালে যেখানে গাড়ি বারান্দা ছিল, সেইখান দিয়ে ভাঙা ইট কাঠ পাথরের ওপর হোঁচট খেতে খেতে পৌঁছলাম।
এক কোণে একটা খাড়াই সিঁড়ি নেমে গেছে পাতাল গোরস্থানের দিকে। দেশলাই জ্বালালেন মিস্টার ম্যাসন। যা তা করে খোদাই করা বিস্তর পাথর, কোণে কোণে জড়ো করা সিসে আর পাথরের কফিন। নিচু ছাদ আলোকিত হয়ে উঠল স্লান আলোয়। পাতালের অন্ধকার ক্রমশ হারিয়ে গিয়েছে বিষাদ ঘেরা সুদীর্ঘ সুড়ঙ্গ। লণ্ঠন জ্বালিয়ে নিল হোমস। হলদে আলোয় উদ্ভাসিত হল কফিনের ডালায় গ্রিফিন মূর্তি। এই বংশের কুলচিহ্ন মৃত্যুপুরীতে রওনা হওয়ার সময় যে সম্মান নিয়ে যেতে হবে জমের দুয়ার পর্যন্ত। হাড়গুলো কোথায় মিস্টার মেসন? এই তো এই কোণে। আরে গেল কোথায় হাড়গুলো? জানতাম পাবেন না। ছাইটা পেতে পারেন ফার্নেসে। কিন্তু 1000 বছর আগেকার কঙ্কাল পুড়িয়ে লাভটা কি বলতে পারেন? সেইটা জানবার জন্যই তো এসেছি। সকাল হয়ে যাবে জানতে জানতে। আপনি যান, আপনাকে আর আটকাবো না। জন ম্যাসন যেতে না যেতেই পুঙ্খানুপুঙ্খভাবে কবর পর্যবেক্ষণে মেতে উঠল শার্লক হোমস। হ্যাকসন আমলের অতি পুরাতন কবর থেকে দেখতে দেখতে হরম্যান হিলগো আর ওড্ডাসদের সুদীর্ঘ কবর দেখে এসে পৌঁছল অষ্টাদশ শতাব্দীতে সমাহিত স্যার উইলিয়াম আর স্যার ডেনিস ফাল্ডারের কবরের সামনে। ঘণ্টাখানেক কি আরও বেশি সময় লাগলো সব দেখতে। তারপর এসে দাঁড়ালাম ভটে, প্রবেশপথের মুখে একটা সিসের কফিনের সামনে। দেখেই হর্ষধ্বনি করে দৌড়ে গেল হোমস। বুঝলাম যা খুঁজছিল এতক্ষণ এবার তা পেয়েছে। ভারী ডালাটার প্রতি বর্গ ইঞ্চি খুঁটিয়ে দেখল আতস কাঁচ দিয়ে। তারপর পকেট থেকে ছেনি বার করে ডালার ফাঁকে ঢুকিয়ে চার মারতেই ক্ল্যাম্প খসে খুলে গেল ঢাকনা। মড়মড় মচাত করে ডালাটা সবে খানিকটা হেলেছে, ভেতরের বস্তু কিছুটা দেখা যাচ্ছে। এমন সময় বাধা এলো অপ্রত্যাশিতভাবে। মাথার উপর গির্জেতে কে যেন হাঁটছে। একবারও হোঁচট খাচ্ছে না, থামছে না, চেনা জানা পথেই কে যেন দৃঢ় চরণে দ্রুত এগিয়ে চলেছে। সিঁড়িতে আলোর আভাস দেখা গেল। পর মুহূর্তেই পথিক খিলানের ফাঁকে আবির্ভূত হল আলোকধারী ব্যক্তির কৃষ্ণমূর্তি। ভয়ঙ্কর আকৃতি, যেমন লম্বা চওড়া তেমনি বিকট চালচলন। হাতে বিরাট আস্তাবল লণ্ঠন, সেই আলোয় দেখা যাচ্ছে ইয়া মোটা গোঁফ আর চনমনে ক্রুদ্ধ দুই চোখ। কটমট করে ভল্টের আনাচে কানাচে দেখতে দেখতে দৃষ্টি স্থির হল হোমস আর আমার ওপর। শোনা গেল বজ্রনাদ। এই আপনারা আমার জায়গায় কি করতে ঢুকেছেন? হোমস নিরুত্তর দেখে দুপা এগিয়ে এসে হাতের লাঠি মাথার ওপর তুললে অসুর মূর্তি। কথাটা কানে ঢুকেছে? কে আপনারা? এখানে কি করছেন? লাঠি কাঁপাতে লাগলো শূন্যে। হোমস কোথায় পেছিয়ে আসবে তা না, একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। বজ্র কঠিন স্বরে বলল, স্যার রবার্ট, আমি একটা কথা জানতে চাই। এটা কি? এখানে কেন? বলেই পেছন ফিরে এক ঝটকায় খুলে ফেলল কফিনের ডালা। লণ্ঠনের জোরালো আলোয় দেখলাম পা থেকে মাথা পর্যন্ত চাদর ঢাকা একটা লম্বমান দেহ। এক প্রান্তে কেবল বেরিয়ে আছে একটা ভয়াবহ ডাইনি সদৃশ মুখ। সিটিয়ে থাকা মুখ, নাক, থুতনি, ঘোলাটে চোখ। চিৎকার করে উঠলেন ব্যারোনেট। টলতে টলতে পিছিয়ে কোনো মতে একটা পাথরের সবাধার ধরে সামলে নিলেন নিজেকে। আপনি জানলেন কি করে? তা নিয়ে আপনার কি? আমার নাম শার্লক হোমস, শুনে থাকতে পারেন। আমার কাজ আইন রক্ষা হচ্ছে কিনা দেখা। জবাবদিহির জন্য প্রস্তুত থাকুন। জ্বলন্ত চোখে তাকালেন স্যার রবার্ট, কিন্তু ওষুধ ধরল হোমসের নিষ্কম্প কণ্ঠস্বর আর অচঞ্চল আচরণে। মিস্টার হোমস, দেখে যা ভাবছেন তা নয়। এছাড়া আর কিছু করার ছিল না আমার। আপনার যা বলবার পুলিশকে বলবেন। বৃষ্কন্ধ ঝাঁকিয়ে স্যার রবার্ট বললেন, বলতে তো হবেই। তার আগে আপনি নিজেই শুনে যান সব ব্যাপার।
15 মিনিট পর প্রাচীন প্রাসাদের গান রুমে এসে পৌঁছলাম সবাই। আমাদের বসিয়ে উধাও হলেন স্যার রবার্ট। ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। পেছন পেছন এলো দুটি মূর্তি। একজনকে গাড়ির মধ্যে আগেই দেখেছি, চড়া রঙে রঙিন সেই মেয়েটি। অপরজন ইঁদুর মুখো এক পুরুষ। চোখে চোরা চাহনি দেখলেই গা পিত্তি জ্বলে যায়। হতভম্ব দুজনেই। স্যার রবার্ট হুটোপুটি করে টেনে এনেছেন নিশ্চয়ই। খুলে বলার সময় পাননি। হস্ত সঞ্চালনে দুজনকে দেখিয়ে বললেন, মিস্টার আর মিসেস নরলেট এদের নাম। মিসেস নরলেটের ডাক নাম ইভান্স। আমার বোনের পাশে পাশে থাকার কাজ নিয়েছে বছর 5 আগে। আমি কি করেছি, কেন করেছি, এরা সব জানে। তাই নিয়ে এলাম আপনার সামনে। তারস্বরে ইভান্স বললে, করছেন কি স্যার রবার্ট? ইঁদুর মুখোর লোকটা সঙ্গে সঙ্গে ধুয়ো ধরল। আমি কিন্তু কোনো দায়িত্ব নিচ্ছি না। অপ্রসন্ন চোখে তাকিয়ে স্যার রবার্ট বললেন, আমি নিচ্ছি। মিস্টার হোমস, সোজাসুজি সব বলছি, শুনুন। অনেক ব্যাপার জেনে ফেলেছেন, নইলে আমার আস্তানায় এভাবে ঢুকতেন না। এটাও নিশ্চয়ই জানেন যে ডার্বি রেসে একটা ঘোড়ার ওপর সর্বস্ব বাজি আমি ধরেছি। যদি জিতি উতরে যাব, যদি হারি একেবারে তলিয়ে যাব। ভাবাও যায় না। বুঝতে পারছি। বোন লেডি ব্রিয়েটিসের ওপর আমি পুরোপুরি নির্ভরশীল, কিন্তু এস্টেট শুধু তাকেই দেখবে, আমাকে নয়। আমাকে বাঁচতে হয় ইহুদি মহাজনের টাকায়। বোনের মৃত্যু হলেই ওরা শকুনের মতো ঝাঁপিয়ে পড়বে আমার আস্তাবল, ঘোড়া সব কিছুর ওপর পথে বসিয়ে ছাড়বে আমাকে। মিস্টার হোমস, ঠিক 7 দিন আগে দেহ রেখেছে আমার সেই বোন। কাউকে তা বলেননি? বলবো কি করে? বললেই তো রাস্তায় বসতাম। কিন্তু হপ্তা 3 ঠেকিয়ে রাখলে বেঁচে যাব। এই যে লোকটাকে দেখছেন, ইভান্সের স্বামী, এর জীবিকা অভিনয় করা। ভেবে দেখলাম একে দিয়ে মনের ভূমিকা হপ্তা 3 অভিনয় করালে ইহুদিদের ঠেকিয়ে রাখা যাবে। এমন কিছু শক্ত কাজ নয়। রোজ একবার গাড়ি চড়ে হাওয়া খেলেই হলো। ঘরে ইভান্স ছাড়া আর কেউ ঢোকে না, কাজেই ওর কোনো ঝামেলা নেই। বোন মারা গেছে ড্রপসি রোগে, ভুগছিল অনেক দিন ধরে। সেটা করোনার দেখবে। কয়েক মাস পরে ডাক্তারও বলেছিল মৃত্যু হবে হঠাৎ। সার্টিফিকেট আনিয়ে দেব। আপনি কি করলেন তাই বলুন। ডেড বডি তো রাখা যায় না বাড়ির মধ্যে, তাই সেই রাতেই নরলেট আর আমি লাশ পাচার করলাম বাড়িতে। ওখানে কেউ যায় না, কিন্তু স্প্যানিয়েলটা গেল সঙ্গে সঙ্গে। দোরগড়ায় দাঁড়িয়ে এত ঘেউ ঘেউ করতে লাগলো যে বাধ্য হয়ে ডেড বডি সরিয়ে নিয়ে যেতে হলো আরো নিরাপদ জায়গায়। স্প্যানিয়েলকে আগে সরিয়ে দিলাম বাড়ি থেকে, তারপর ডেড বডি নিয়ে গেলাম গির্জের তলায় কবরখানায়। এর মধ্যে কোনো অসম্মান বা অশ্রদ্ধা নেই। লোকান্তরিত আত্মার প্রতি কোনো অন্যায় করেছি বলে আমি মনে করি না। বাট মিস্টার মেসন, আমার কাছে এটা ক্ষমার অযোগ্য। বললে হোমস। অধীরভাবে মাথা নাড়লেন ব্যারোনেট। জ্ঞান দেওয়া খুব সোজা মশাই। আমার অবস্থায় থাকলে হয়তো অন্য বুদ্ধি আপনার মাথায় আসতো না। শেষ পর্যন্ত বাড়া ভাতে ছাই পড়তে যাচ্ছে দেখলে মাথা ঠিক রাখা যায় না। ঠিক করলাম সাময়িকভাবে ভগ্নিপতির পূর্বপুরুষদের কোনো সাবাধার খালি করে তার মধ্যে বোনকে রাখবো। কফিনের কঙ্কাল ফার্নেসে পুড়িয়ে ছাই করে ফেলবো। তাই করেছি আমি নরলেট, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ নতমস্তকে চিন্তামগ্নভাবে বসে রইল হোমস। তারপর বলল, স্যার রবার্ট, আপনি যা বললেন তার মধ্যে একটা ফাঁক কিন্তু রয়েই গেল। রেসে জিতুন আর নাই জিতুন, পাওনাদাররা তো আর আপনাকে ছেড়ে দেবে না। এস্টেট ঠিক লুট করে নিয়ে যাবে। ঘোড়াটা এস্টেটের সম্পত্তি,
কিন্তু বাজির টাকার ধার ধারবে না। আমার সবচেয়ে বড় পাওনাদার হলো স্যাম ব্রুয়ার, মহাবদমাস। নিউ মার্কেট হিথে হান্টার পেটা করেছিলাম একবার। আপনি কি মনে করেন সে আর আমাকে বাঁচাবে? উঠে দাঁড়িয়ে হোমস বলল, আপনার ব্যাপার আপনি বুঝবেন, আমার কর্তব্য আমি করব, পুলিশকে খবর দেব। রাত 12টা বাজলো, ওয়াটসন চলো ফেরা যাক। সবাই জানেন অত্যাশ্চর্য এই কাহিনীর উপসংহারে অপ্রীতিকর কিছু ঘটেনি। যা ঘটা একান্তই সঙ্গত ছিল, স্যার রবার্টের অসঙ্গত আচরণের অবশ্যম্ভাবী পরিণামস্বরূপ। শাসকম প্রিন্স ডার্বি জিতেছিল, মালিককে 80,000 পাউন্ড পাইয়ে দিয়েছিল। পাওনাদারের টাকা মিটিয়েও স্যার রবার্টের হাতে এত টাকা থেকে গিয়েছিল, বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। লেডি বিয়েট্রিসের মৃত্যুর খবর দেরিতে নথিভুক্ত করার দরুন ব্যারোনেটকে মৃদু তিরস্কার করে ছেড়ে দিয়েছিল পুলিশ এবং করোনার। পুরো লেনদেনের ব্যাপারটাকে দেখেছিল উদার চোখে। অসম্মানের ছায়া থেকে সরে এসে এখন সসম্মানে বার্ধক্যের দিকে এগিয়ে চলেন স্যার রবার্ট।